এই একটা জায়গা যেখানে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে এমন একটা পানিশমেন্ট দিয়েছিলেন যে পানিশমেন্ট পাওয়ার পর রঘুনাথ আনন্দে আত্মহারা হয়ে যান। আর কি পানিশমেন্ট? যে শাক কোনোদিন কেউ চাষ করে না সেই শাক খাওয়ার জন্য মহাপ্রভু বারবার এখানে আসতেন। অনেক সময় এরকম বর্ণনা আছে চৈতন্য চরিতামৃত। ইসকন কি তৈরি করে? ইসকন বাজায় ভদ্রলোক। তাহলে কি আমরা কি অভদ্র? না স্যার, আপনি অভদ্র নয়। তা কিরকম ভদ্রলোক করে ইসকন? আমরা বিশেষ করে 4টা জিনিস শিখাই। যেমন দেখবেন এখন তো মন্দিরে কেন আসা উচিত, তখন 99% ব্যক্তি একটাই প্রশ্ন করে মন্দিরে, ঠিক যাকে জিজ্ঞাসা ঠিক উল্টা উত্তর দেয়। কেউ বলে কিন্তু এই প্রথমবার যেইখানে আপনারা দেখতে পারবেন যে এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। এটা হচ্ছে অটো স্ট্যান্ড। দাদা, অটো ভাড়া কত এখান থেকে স্টেশন পর্যন্ত? সম্পূর্ণ কিন্তু রাস্তাটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, যেটা আপনারা কুপন কেটে 70 টাকার বিনিময়ে খেতে পারবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। এই মন্দিরে এইগুলো ছাড়াও আরো অনেক কিছু আইটেম আপনারা যেগুলো দেখতে পারবেন। এখন যাব কিন্তু আর একটা নতুন জায়গায়, যেটা কিন্তু আমার এই পেছনে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা থেকে কিন্তু আমরা কিন্তু এই স্টেশন থেকে ট্রেনটা ধরে নিলাম। আর ট্রেনটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফাঁকা এটাই। এখন আমরা কিন্তু আছি রাঘব ভবন, যেটার পুরো ভিডিওটা আপনারা এখানেই দেখতে পাবেন। হাই, গুড মর্নিং। আজকে আমাদের কিন্তু গন্তব্য একটা নতুন জায়গায়। সে মতো সকাল সকাল কিন্তু আমাদের যাত্রা শুরু হলো। তো আজকে কিন্তু আমাদের যাত্রা শুরু হচ্ছে বেলঘড়ি স্টেশন থেকে। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো এবং কোথায় নামবো, কোথা থেকেই বা অটো ধরবো, সম্পূর্ণ ডিটেলস কিন্তু থাকবে আমার এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, আপনাদের তাহলে বুঝতে একটুও অসুবিধা হবে না। আমি কিন্তু এখন আছি পানিহাটি ইসকন মন্দিরের মূল যে গেটটা, সেই গেটের সামনে। দেখুন, এই গেটটা থেকে আপনারা যখন ভেতরে ঢুকবেন তার আগেই কিন্তু এখানে নিয়মাবলী আপনারা দেখে নিতে পারবেন। আর এছাড়াও আমার এই ভিডিওটা কিন্তু পজ করে আপনারা এই টাইমিংগুলো দেখে নিতে পারেন, তাহলে কি আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসবে বাড়িতে বসেই। আর আপনারা কিন্তু এখানে আসলে বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবেন, যেমন কি মায়াপুর ইসকন মন্দিরেরও রয়েছে ঠিক তেমনই এখানে দেখুন বিভিন্ন ধরনের তুলসীর মালা রয়েছে, যার ট্যাগকে কিন্তু দাম দেয়া রয়েছে। আপনারা দাম এখান থেকে একবারে দেখে জিনিস কিনতে পারবেন। আর একটা কথা বলে দিই, এখানে যেহেতু এটা গঙ্গা নদীর পাড়েই, তো এখানে কিন্তু আপনারা বাড়িতে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য এখানে জার পেয়ে যাবেন, যেগুলো কিনে আপনারা গঙ্গা জল নিয়ে যেতে পারবেন বাড়ির জন্য। আমরাও অবশ্য এখান থেকে জার কিনে নিয়ে গঙ্গা জল নিয়ে গেছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি আপনাদেরকে এই দোকানটা একবার দেখিয়ে দিচ্ছি। সব কিছুর দাম তো বলা সম্ভব না, কারণ এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে একটা নলেজ দিয়ে দিচ্ছি আপনারা এখানে আসলে কি কি জিনিস পেতে পারবেন। আর এখানে কিন্তু সমস্ত জিনিসের ওপরে আলাদাভাবে দাম ধার্য করা রয়েছে, যেগুলো আপনারা কিন্তু আসলে দেখে নিতে পারবেন। আর এগুলোর দাম কিন্তু খুবই কম দামের মধ্যে আপনারা জিনিস পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক দ্রব্য সামগ্রীর দোকান রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, তাহলে কি বাড়িতে বসেই একটা আপনাদের মনের মধ্যে আইডিয়া চলে আসবে যে এখানে আসলে আপনারা কি কি জিনিস পেতে পারবেন। আর এছাড়াও আমি আপনাদেরকে বলবো এই মন্দিরে কি করে আসবেন, তার সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, তাহলে আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে না। আর এখানে যে এই যে খাবারের দোকান দেখতে পাচ্ছেন, এই মিষ্টিগুলো আপনারা নিজেদের বাড়িতে চাইলে নিয়ে যেতে পারবেন, সেরকম দোকানও এখানে রয়েছে। আর এইখান থেকে আপনাদের যে ভোগ প্রসাদ যদি আপনারা খেতে চান দুপুরবেলা, তার কুপন কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে এই জায়গাটা থেকে। এটা একদম গেটের সামনেই দেখতে পাচ্ছেন, গেট থেকে ঢুকেই তার সামনে। আর ডান দিকের এটা হচ্ছে অফিস ঘর, আর এটা হচ্ছে মূল মন্দিরটা দেখতে পাচ্ছেন। আজকে যেহেতু এখানে মানে একাদশী চলছিল, তো একাদশীর ব্রত পালন হচ্ছিল, আমি আপনাদেরকে সম্পূর্ণ মন্দিরের ইতিহাসটা শোনাবো। আপনারা পুরো ভিডিওতে থাকুন, তাহলে আপনারা পুরো ইতিহাসটা জানতে পারবেন। আর এছাড়াও আমি তো রাস্তা কি করে আসবেন সেগুলো সম্পূর্ণ দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের কিন্তু এখানে আসতে একটু অসুবিধা হবে না। কোথা থেকে আপনারা অটো ধরবেন, ট্রেন ধরবেন, আর কত টাকায় কি পড়বে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি বলবো এই ভিডিওতে। আমি আছি কিন্তু পানিহাটি ইসকন মন্দিরে। তো এখানে আপনারা কি করে আসবেন তার সম্পূর্ণ কিন্তু রাস্তাটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো।
আর এছাড়াও ইউটিউবে কিন্তু এই প্রথমবার যেখানে কিন্তু এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস কিন্তু আমি দেখাবো। আপনারা পুরো ভিডিওতে থাকুন, তাহলে আপনাদের একটুও বুঝতে অসুবিধা হবে না। আর আজকে যেহেতু এখানে একাদশী পালন হচ্ছে, তার জন্য এখানে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদ কিন্তু কুপন কেটে যেটা দেওয়া হয় সেটা কিন্তু আজকে এখানে হবে না। আর আপনারা যদি তাও দেখতে চান যে এখানে ভোগ প্রসাদে কি কি দেয়, তো আমার এর আগে একটা ভিডিও দেয়া আছে, যার লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখানে কুপন কেটে আপনারা দুপুরে কি কি ভোগ প্রসাদ পেতে পারেন। তো আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর হরে কৃষ্ণ। এসএস পিপি ট্যুর অ্যান্ড গাইড ট্যুর গাইড, ওয়েলকাম। এক বিশেষ প্রশ্ন, বিশেষ করে এনারা বিভিন্ন মন্দিরে যায়, বিভিন্ন তীর্থে যায় এবং জানাতে চায় কার কি কাজ। যেমন আমি কয়েকদিন আগে একটা ভিডিও বেরিয়েছে, 5.5 কোটি লোক দেখেছে 15 দিনের ভিতরে। সেখানে একটা বিশেষ টপিক ছিল। তো আমি একটা প্রশ্ন আপনাদের করছি, আমাদের যদি প্রশ্ন করি, যদি কাউকে ভোজনালয়ে দেখা হয় কেন এসছেন? ভোজনের জন্য। ঔষধালয়ে দেখা হলে ঔষধের জন্য, পুস্তকালয়ে দেখা হলে পুস্তকের জন্য, বস্ত্রালয়ে দেখা হলে বস্ত্রের জন্য। বলুন তো মন্দিরে কেন আসা উচিত? তখন 99% ব্যক্তি একটাই প্রশ্ন করে, মন্দিরে। ঠিক যাকে জিজ্ঞাসা ঠিক উল্টা উত্তর দেয়। কেউ বলে আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার পরীক্ষা, আমার ইন্টারভিউ, আমার মামলার ডেট, আমার এই ডেট, আমার এটা হচ্ছে না, আমার সেটা হচ্ছে না। এই জন্য কি মন্দির? আচ্ছা, বস্ত্রালয়ে তো বস্ত্র, ঔষধালয়ে ঔষধ, পুস্তকালয়ে পুস্তক, কিন্তু এইটা হচ্ছে দেবস্থান। মন্দিরে কেন আসা উচিত না? যদি আমি আরোগ্যালয়ে যাই তো সেখানে কি হবে না, আরোগ্য চিকিৎসা করায়। মন্দিরগুলোতে, বিশেষ করে ইসকন মন্দিরগুলোতে চিকিৎসা করায় আত্মার এবং মনের। এটা একটা চিকিৎসা। এটা আত্মার কি রোগ আছে, মনের কি রোগ আছে, সেগুলো চিকিৎসা করা হয়। বিশেষ করে পানিহাটিতে আমরা ইসকন, প্রথম প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, ইসকনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য, যার ফটো আপনি দেখছেন, ওনাকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা স্বামীজি, বিশেষ করে বিদেশে, আপনাদের ভারত গরিব, আমরা কি ভিক্ষার জন্য আসেন আমাদের দেশে? বলেছেন না না, ব্রিটিশ, লন্ডনের প্রশ্ন। বলে আরে ব্রিটিশ, তোমরা 200 বছর আমার দেশ শাসন করেছো। শাসন না, শোষণ, লুণ্ঠন, দলিত, শোষিত, কি করনি? কিন্তু দেখো ভারত এখনো তার নিজের পায়ে দাঁড়িয়ে আছে। তো একটা জিনিস মনে রাখবে, আমি নিতে আসি না, আমি দিতে আসি। তোমরা সবকিছু নিয়ে নিয়েছে, কোহিনূর জুয়েলস থেকে শুরু করে A to Z। আমি বললাম সবকিছু যখন নিয়ে গেছে, এখন তোমার দেশের সবাই হিপি হয়ে যাচ্ছে, তোমাদের ছেলেরা। তো আমার দেশের যে সম্পদ, আধ্যাত্মিকতা, সেটা দিতে এসেছি। আর তোমাদের সমস্ত হিপি সম্প্রদায় যতজন আছে তোকে সবাইকে হ্যাপি করে দিয়েছি, যেটা তোমাদের সরকার পারেনি। তোমাদের রাষ্ট্রশক্তি, রাজ্য শক্তি, ক্ষমতার, ধনের বল, কোনো বল করতে পারেনি, আমি করে দেখালাম। তো ঠিক সেরকম ইসকন কি তৈরি করে? ইসকন বাজায় ভদ্রলোক। তাহলে কি আমরা কি অভদ্র? না স্যার, আপনি অভদ্র নয়। তা কিরকম ভদ্রলোক করে ইসকন? আমরা বিশেষ করে 4টা জিনিস শিখাই। যেমন দেখবেন এখন বৈজ্ঞানিক উন্নতি খুব স্বীকারে, অনেক উপরে গেছে। আচ্ছা, বৈজ্ঞানিক উন্নতি যদি এত স্বীকার হলেও পাণ্ডিত্য, শিক্ষারও খুব উন্নত, কিন্তু মানবতার নৈতিক চরিত্রের কতটুকু উন্নতি দেখছেন? দিকে দিকে মঠ মন্দির ভরে গেছে। আচ্ছা, মানুষের মানসিকতার কতটুকু পরিবর্তন দেখছেন? নৈতিক চরিত্রের যেমন অবনতি হচ্ছে, মানসিকতার কোথাও উন্নতি দেখছেন? তো প্রভুপাদ বলেছিল আমি এখানে ভদ্রলোক বানাতে। বলে কিরকম ভদ্র? আমরা তো ভদ্র না। না, আমরা ভদ্র, কিন্তু আমার এই ইসকনের উদ্দেশ্য হলো আমরা কোনো নেশা করি না। নেশা বলতে পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ভান, তামাকে, গুটকি, খৈনি, 1 আঙুলের নেশা, 2 আঙুলের নেশা, 5 আঙুলের নেশা, 10 আঙুলের নেশা, মানে বুঝতে পারছেন, একদম নেশা মুক্ত। এমনকি চা কফি পর্যন্ত নয়। যারা নেশা করে তাদেরকে কি বলে? ভদ্রলোক না? 100%। আমি ট্রেনে যাই এসিতে, দেখি লোকগুলো, এসি লোকগুলো সব বাথরুমে গিয়ে বিড়ি খায়, সিগারেট খায়। এটা কি খাওয়ার জায়গা? এত ভালো জিনিস হলে ওখানে কেন খাবেন? 2 নম্বর, আমরা কোনো জুয়া খেলি না। তাস, পাশা, লুডু, লটারির টিকিট পর্যন্ত। চিন্তা করুন, যুধিষ্ঠির মহারাজ, তিনি জুয়া খেলে কি হয়েছিলেন তার গতি। আমি একটা বাড়িতে বসে আছি, দেখি একটা মহিলা তার স্বামী কিছু ঘটি আর শাড়ি টাড়ি নিয়ে চলে যাচ্ছে। বলে কোথায় নিয়ে যাচ্ছে? বলছে না, জুয়া খেলে হেরেছে ওখানে দেখার জন্য। যারা জুয়া খেলে তাদের পরিবারের কার দিকে তাকে না, তার স্ত্রীকে দিকে সে তাকায় না, ছেলেদের দিকে। যারা নেশা করে শুধু নেশার দিকেই তাকায়। তো আমরা নেশাও করি না, জুয়া খেলি না। আচ্ছা, আমরা আরেকটা জিনিস পালন করি, সেটা হলো আমাদের ইসকনে খুব কড়া নিয়ম, 100%, এটাও সবটাই, আমরা অবৈধ মেলামেশা করি না। অবৈধ মেলামেশা বলতে বুঝে নেবেন ভালোভাবে, বিবাহিত স্ত্রী ঠিক আছে, ইলিগাল, লিগাল ইজ ওকে। অবৈধ মানে নিজের স্বামী ছাড়া অন্য কোনো স্বামী, অন্য কোনো পুরুষ, আর নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক। আর আমরা 100%
পিওর ভেজিটেরিয়ান। কিন্তু পিওর ভেজিটেরিয়ান বলে ভুল হবে, আমরা প্রসাদ খাই, এমনকি পেঁয়াজ রসুন আমরা খাই না। তো আমরা নেশা করি না, আমরা জুয়া খেলি না, আমরা আমিষ খাই না, অবৈধ মেলামেশা করি না। দেখুন সরকার কত কত টাকা খরচ করছে নেশা মুক্তির জন্য, আর বড় বড় কিন্তু কি হচ্ছে দেখুন। সেই জন্য বিশেষ করে ইসকন আমরা ইয়ং জেনারেশনকে ধরি। দেখুন কোনো মাটির পাত্র যখন আপনি তৈরি করবেন না, নরম অবস্থায় কাঁচা অবস্থায় বানাবেন তাই বানবে, শুকালে গেলে বানানো যাবে না, আবার জলে ভিজাতে হবে। কিন্তু একবার যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একবার যদি সেটা আগুনে দেন তারপর আর কোনো কিছু বানানো যাবে না। ঠিক তদ্রুপ ছোটবেলা থেকে যদি সংস্কার না দেন তাহলে ওটা ভবিষ্যতে কোনোদিন বানাতে পারবেন না, আর এই সংস্কার দিতে পারবেন না। সেই জন্য এখনকার সন্তান আমরা, আমার মনে আছে আমরা 4, 5, 6টা ভাই বোন খাওয়ার জন্য মা বাবার পিছনে কান্না করতাম। এখন গোষ্ঠীতে একটা বাচ্চা কান্না করতে হয় ওর পিছনে সবাই, আর আদর করে এমন বাদর বানায়। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় ভাইরাস কি না, এই মোবাইল। 14 বছরের মোবাইল, 16 বছরের বাইক, নইলে সুইসাইড। দেখবেন একটা ফুল যদি ফোটে না, সেখানে ভ্রমর কিংবা মৌমাছি সকালে ফোটে, আর যখন সন্ধ্যেবেলা শুকিয়ে যায় তখন আর কেউ বসে না। ঠিক যদি সংস্কার দিতে হয় তাহলে ছোটবেলা থেকে দেবেন। যেমন শুকনো ফুল কাজে লাগে না, বৃদ্ধ বয়সেও খুব কঠিন এইগুলো ত্যাগ করে ভগবানের নাম করা। সেই জন্য ইসকনের কাজ হলো হাউ টু বিকাম এ জেন্টলম্যান, কি করে সমাজকে ভদ্রলোক দিতে হয় এবং ভদ্রলোক কি করে বানাতে হয় নিজের আচরণের মধ্যে, সেটা শেখানো। দ্বিতীয় চৈতন্য মহাপ্রভু এই জগতে একটা শিক্ষা দিয়েছেন। সেটা কি না, মহাপ্রভু পুরো শিক্ষাটাকে ইসকন সারা জগতে প্রচার করছেন। সেটা হচ্ছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই হরিনাম সংকীর্তন সারা জগতে প্রচার করা এবং তাদেরকে ভদ্রলোকে তৈরি করা। হরে কৃষ্ণ। আমি কিন্তু এখন আপনাদের তাড়াতাড়ি করে মন্দিরের চারিপাশটা ঘুরে দেখিয়ে দিই, কারণ এরপরে কিন্তু আরও অনেক কিছু জানার আছে। আর এইটা হচ্ছে রন্ধনশালা, আর তার ঠিক পাশেই রয়েছে হচ্ছে দেবী জগদ্ধাত্রী দেবী মাতার মন্দির। তো আপনারা কিন্তু এই রন্ধনশালার পাশেই এটা মন্দিরটা পেয়ে যাবেন। এখানে সারা বছর পুজো হয়, কিন্তু আমি এবার আপনাদেরকে গঙ্গার পাড়টাও দেখিয়ে দিচ্ছি। এই যে এই দিক থেকে সোজা চলে গেলেও এইটা হচ্ছে গঙ্গার পাড়। আর এই আপনারা যখন জুতো পরে আসবেন তখন আপনাদের মনে একটা চিন্তা জাগছে যে জুতোটা কোথায় খুলবেন। এইটা হচ্ছে জুতো রাখার স্থান, দেখুন কত সুন্দরভাবে। এই যে ব্যাগগুলো দেখলেন, এই ব্যাগগুলোতে আপনাদের জুতোগুলো রাখতে হবে। আর আপনাদেরকে এবার আমি গঙ্গার পাড়ের দিকেও নিয়ে যাচ্ছি। দেখুন আপনারা যখন ভোগ প্রসাদের জন্য কুপনটা কাটবেন তখন আপনাদের কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হবে হচ্ছে এই জায়গাটা আপনারা ভোগ প্রসাদ দুপুরে খেতে পারবেন। আমার কিন্তু এর আগের ভিডিওতে অলরেডি দেখানো রয়েছে যে এখানে আসলে আপনারা ভোগ প্রসাদে কী কী জিনিস পাবেন। তো আপনারা চাইলে আমার এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এছাড়াও আমি এখন আপনাদেরকে কিন্তু আরও অনেক কিছু শোনাবো। Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 আমি কিন্তু এখন আছি গঙ্গার পাড়ে। আর আমাদের কিন্তু গঙ্গা নদী খুবই একটা পবিত্র নদী, যার আশেপাশে কিন্তু এখনো অনেক মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেগুলো কিন্তু আমাদের কিন্তু এখনো অনেকের অজানা। তো সেই মতো আজকে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম নতুন একটা মন্দির দর্শনের উদ্দেশ্যে। হরে কৃষ্ণ, ওয়েলকাম ASSPP ট্যুর গাইড এই চ্যানেলে। আমার খুব ভালো লাগলো যে আজ ASSPP ট্যুর গাইড থেকে তারা ইসকন পানিহাটির মাহাত্ম্য, ইসকন পানিহাটি ইসকন কি কাজ করছেন সেই বিষয়ে জানতে চাইছেন। তো স্বাগতম সবাইকে, খুব মন দিয়ে শ্রবণ করবেন। এই একটা জায়গা পানিহাটি ইসকনের জন্য মহত্বপূর্ণ না, মহত্বপূর্ণ চৈতন্য মহাপ্রভুর জন্য এবং নিত্যানন্দ প্রভুর জন্য। এই একটা জায়গা যেখানে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে এমন একটা
পানিশমেন্ট দিয়েছিলেন, যে পানিশমেন্ট পাওয়ার পর রঘুনাথ আনন্দে আত্মহারা হয়ে যান। আর কি পানিশমেন্ট? না, বৈষ্ণবদেরকে খাওয়াতে হবে। শুনছেন কি জানি না, এই বছরের আগের বছর আমাদের প্রায় 12 জন লোক এখানে মারাই যায়। কারণ এই প্রোগ্রামটা হলো 500 বছর পুরানো, 507 বছর ধরে চলছে। প্রায় 12 লক্ষ লোক হয়েছিলেন। তো এখানে সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ হলো দেশ বিদেশ থেকে, পুরো ওয়ার্ল্ড থেকে আসে আমাদের এখানে দেখার জন্য। সেটা হলো দণ্ড মহোৎসব তোলা। আর তার থেকে ইম্পর্টেন্ট হলো রাঘব পণ্ডিতের ভবন, যেখানে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু নিত্য বিরাজ করেন। মহাপ্রভু বলেছেন, আমি 4 জায়গায় থাকি। যখন সচিবালয় রন্ধন করবে তখন আমি সেখানে যাব, প্রকাট হয়ে খাবো। যদি নিত্যানন্দ নৃত্য করে সেখানে আমি প্রকাট হব। যদি শ্রীবাস অঙ্গনে কীর্তনে সেখানে যাবো, কিন্তু রাঘব ভবন থেকে এক পাও আমি যাব না। এই জন্য রাঘব ভবনে মহাপ্রভু বিশেষ করে প্রিয় ছিল রন্ধন। যে শাক কোনোদিন কেউ চাষ করে না, সেই শাক খাওয়ার জন্য মহাপ্রভু বারবার এখানে আসতেন। অনেক সময় এরকম বর্ণনা আছে চৈতন্য চরিতামৃত, রাঘব ভোগ লাগাতেন। ভোগ লাগানোর পরে তিনি মহাপ্রভুকে ধ্যান করতেন। কোনো সময় দেখে মহাপ্রভু চলে এসছে, ধ্যানে না দেখে ঘরে গিয়ে দেখারি খাওয়ার পুরো খালি, অর্থাৎ মহাপ্রভু এখানে এসে প্রসাদ পেয়ে যান। তো সেই জন্য আমাদের এই পানিহাটি ধাম বিশেষ করে। আর নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু একবার জগন্নাথ পুরীতে বলেন, নিত্যানন্দ, আচ্ছা কেউ যদি অনেক খাবার তৈরি করছে, কেউ যদি খেতে না আসে, কি দরকার? বলে না, কোনো দরকার না, খাবার নষ্ট হলে দুঃখ হবে। বলে ঠিক তদ্রূপ। আচ্ছা বলো তো, তুমি তো স্বয়ং বলরাম এই কলিযুগে এসছো কিসের জন্য? সমস্ত বদ্ধযুগকে উদ্ধার করার জন্য। আচ্ছা তুমি বদ্ধযুগকে উদ্ধার করতে এসে তুমি যদি আমার সঙ্গে থাকলে, তাহলে এই বদ্ধযুগকে উদ্ধার করবে কে? বিশেষ করে পানিহাটি অর্থাৎ গৌড় মন্ডল। গৌড় মন্ডল মানে আগে এটাকে বলা হয়তো। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু বলছে, তুমি যাও গৌড় দেশে যাও, মানে পশ্চিম বাংলায় যাও। সেখানে গিয়ে দীনহীন পতিত পামর কাউকে তুমি বিচার করবে না, সবাইকে তুমি কৃষ্ণ প্রেম দেবে। যেমন গঙ্গার পারে, গঙ্গায় কুকুর, বিড়াল, গাধা, গরু, ছাগল সবাই স্নান করতে পারে। গঙ্গা কিন্তু না করে না, সূর্যের আলো সবাই নিতে পারে। ঠিক তদ্রূপ তুমি যাও, যাকে তুমি চোখে দেখবে তাকে তুমি কৃষ্ণ প্রেম দান করবে। এই জন্য নিত্যানন্দ প্রভু জগন্নাথপুরী থেকে প্রথমেই পানিহাটিতে আসেন, এবং পানিহাটি তিনি 3 মাস থাকেন। এবং পাশে আছে খড়দা, সেই খড়দা নিত্যানন্দ প্রভু পরে বিবাহ করে সেখানে অবস্থান করলেন। তো এটা হলো পানিহাটির মাহাত্ম্য। কেন এখনো আপনি দেখবেন রাঘব ভবনে 500 বছর পুরানো গাছ, অর্থাৎ রাঘব পণ্ডিতের যেখানে টোল আছে, সেই টোল মানে স্কুলে তাকে সমাধি দেওয়া হয়, সেখান থেকে একটা গাছ বাইর হয়, মালতী গাছ, 500 বছর পুরানো। এরকম পুরানো গাছ আপনি কোথাও দেখতে পাবেন না। এবং এখানে কিছু কিছু লীলাও হয় রাঘব ভবনে। যেমন একবার নিত্যানন্দ প্রভু তিনি নগর সংকীর্তন করেছেন, সকালবেলা বসে আছেন এই গঙ্গা তীরে দণ্ড মহোৎসব তলায়। হঠাৎ বলছে, আরে রাঘব, আমি না একটু কদম ফুলের মালা করবো। প্রভু, কদম ফুলের মালা? এখন তো কদম গাছে পাতাও পাওয়া যায় না। না না না, আমার ইচ্ছা হচ্ছে আমি কদম ফুলের মালা পরবো। আচ্ছা প্রভু, আপনি যদি কদম ফুলের মালা পরতে চান তাহলে এক কাজ করতে হবে। বলে কোথায় পাবো? আর তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো। বলে আমার বাড়িতে কদম গাছ নেই। আরে তোমার বাড়িতে কদম গাছ নেই? আরে আমি বলছি তুমি যাও। নিত্যানন্দ প্রভুর কথা বিশ্বাস, গিয়ে দেখে জাম্বুরা গাছ। জাম্বুরা মানে বাতাবি লেবু। বাতাবি লেবু গাছে এত কদম ফুল ফুটে আছে, সঙ্গে সঙ্গে মালা করে তিনি সেই নিত্যানন্দ প্রভুকে পড়ালেন এবং নিত্যানন্দ প্রভু আনন্দে আত্মহারা হয়ে যান। সেই জন্য বিশেষ করে এই পানিহাটি ধামে আপনি দেখবেন প্রায় 42টা মন্দির আছে। তার ভিতরে এখানে একটা গাছ আছে, যে গাছের নিচে নিত্যানন্দ প্রভু লীলা করেছিলেন দণ্ড মহোৎসব। প্রায় 48টার মতো গাছ আছে। সেটা শাখা বেড়ে বেড়ে গেছে। 2.5 কিলোমিটার ধরে এখানে উৎসব হয়। আর উৎসব এত বড় হয়েছিল যে লোকে উপরে বসার জায়গা পেত না, দাঁড়ানোর জায়গা পেত। কেউ হাঁটু সমান জলে, কেউ বুক সমান জলে, কেউ গলা সমান জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলেন। তো সেই জন্য প্রত্যেক বছর জুলাই মাসে নির্জলা পাণ্ডব একাদশীর পরের দিন এই লীলা হয়েছিল। তো আপনারা যদি পারেন আসবেন। আমাদের ইস্কনে এখানে 5 দিনের প্রোগ্রাম হয়। একদিন আমরা পুরা গঙ্গায় বড় বড় লঞ্চ নিয়ে এসে আমরা গঙ্গা সাফারি করি, কীর্তন প্রসাদ হয়। আর একদিন আমাদের কীর্তন মেলা হয়, আর একদিন আমাদের শ্রবণ মেলা হয়, একদিন হয় ফুড ফেস্টিভ্যাল, অর্থাৎ অনেক রকম প্রসাদ আইটেম থাকে। যে যতটা পারে সে খেতে পারে, কিন্তু পয়সা দিয়ে, ফ্রিতে না। এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যাল বলা হয়। আরেকটা দিন হয় সকাল থেকে একদম রাত 9টা পর্যন্ত যত লাগে চিরাদদি উৎসবে চিরাদদি এবং পেট ভরে খিচুড়ি প্রসাদ তাদেরকে দেওয়া হয়। এটা হলো পানিহাটির মাহাত্ম্য। হরে কৃষ্ণ। বাবা, বলছিলাম যে এই মন্দিরে ভোগ প্রসাদ যদি কেউ পেতে চায়, তো সেই কুপনটা কোন টাইমে কাটলে? আচ্ছা, আমাদের মন্দিরে যদি কেউ প্রসাদ পেতে চায়, আমাদের মন্দিরে প্রসাদ একরকম না। একটা আছে 70 টাকার প্লেট, সেটা ঠিক সকাল 8:30 থেকে 10:30টার ভিতরে ফোন করবেন, আসতে হবে না। আপনি ফোন করবেন 9000705048 ফোন করে বলবেন আমার নাম অমুক, আমরা এতজন প্রসাদ পাবো। আরেকটা আছে আমাদের এখানে বিশেষ করে, সেই প্রসাদটা হলো রেস্টুরেন্ট, গোবিন্দা রেস্টুরেন্ট আছে। আচ্ছা, ওটা কিন্তু প্রসাদ আমরা রান্না করি, বাইরের লোক রান্না করে না, ওটাও প্রসাদ।
ওটা আমাদের 160 টাকা থালি আছে আর 200 টাকা থালি আছে। ওটা ঠিক 12টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে, আবার সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। আর আমাদের মন্দিরে আরেকটা বিশেষ করে শ্রাদ্ধ হয়, অন্নপ্রাশন হয়, জন্মদিন পালন করা হয়, সেটা ক্ষমতা অনুসারে, এই নয় যে সবার জন্য সমান, সেটা আমরা খুব সুন্দরভাবে এখানে পালন করি। আপনারা যদি চান তাহলে আমাদের এখানে আসতে পারেন। তাদের কাজ করতে চায় তো অবশ্যই আসবে, ফোন করে আগে থেকে জানিয়ে দিলে না তারা আসবে, তাদের কোনটা করতে চায়, বিশেষ বিভিন্ন রকমের শ্রাদ্ধ আছে, খুব ভালোভাবে করতে চায়, গীতা পাঠ আছে। মিনিমাম কেমন খরচা হতে পারে? তো মেয়েদের জন্য আলাদা হয়, ছেলেদের জন্য, মেয়েদের চতুর্থী হয়, সেই চতুর্থীর জন্য ধরুন 3000 4000 টাকা লাগে। আর যেটা শ্রাদ্ধ হয় 6000 টাকা থেকে শুরু হয়, 10,000 12,000 15,000 যেরকম সামর্থ্য সেরকম করা হয়। আপনারা যখন এই মন্দিরে আসবেন, গঙ্গার ঘাটে বসলে আপনাদের সময় কিভাবে কেটে যাবে একটুও বুঝতে পারবে না, এতটাই ভালো লাগবে। এখানে বসে তো আমাদের 1-2 ঘন্টা কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এই মন্দিরে কিন্তু চারিদিকে দেবদেবীর মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আপনাদেরকে সেটা দেখালাম। আর এইখানে যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু শিব মন্দির রয়েছে, দু প্রান্তে দুখানা। আর এরপরে কিন্তু আমি যাব হচ্ছে রাঘব ভবনে। এই যে এই জায়গাটা হচ্ছে শিব মন্দিরটা, আমি সেটাও আপনাদের দেখাবো। তার আগে কিন্তু আমি বলে দিই, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে এখানে আপনারা কি করে আসবেন, তার সম্পূর্ণ রাস্তাটা। এই যে এটা হচ্ছে সেই শিব মন্দির, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু বাবার মাথায় সবসময় কিন্তু জল পড়ছে। আমরা কিন্তু আজকে বেলঘড়িয়া থেকে ট্রেনটা ধরছি, যেটা আমি আপনার ভিডিওর প্রথম দিকেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। বেলঘড়িয়া থেকে আপনাদের সোদপুর যেতে 10 থেকে 12 মিনিট লাগবে, কারণ 2খানা মাত্র স্টপেজ। আর ট্রেনটা সকালবেলা আসলে আপনারা অনেকটাই ফাঁকা পাবেন, যেটা দেখে বুঝতে পারছেন। এই ভিড়টা কিন্তু কোনো কিছু ভিড়ই না ট্রেনে। আর এখন দেখতে দেখতে কিন্তু আমরা সোদপুর স্টেশনের কাছে পৌঁছে গেলাম। সকালবেলা কতটা ফাঁকা দেখতে পাচ্ছেন, তাও আমি আপনাদেরকে একবার প্ল্যাটফর্মটা চারিদিকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ফাঁকা সকালবেলা, আর যেহেতু শীতকালের বেলা হালকা কুয়াশাও রয়েছে। আর আমরা যখন এখন বেরাবো প্ল্যাটফর্ম থেকে, তো সামনেই পড়লো হচ্ছে এই মন্দিরটা। মন্দিরটা সত্যি খুব ভালো লাগছে, যার জন্য আমি কিন্তু আপনাদেরকে একবার দেখে নিচ্ছি। আপনারা যাওয়ার আগে কিন্তু অবশ্যই এখানে আসবেন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টারটা, আর টিকিট কাউন্টারের পাশে যেই রাস্তাটা চলে গেছে আপনাদের যেতে হবে হচ্ছে এই জায়গাটা অটো ধরতে গেলে। আমি টিকিট কাউন্টারটা আবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সোদপুর টিকিট কাউন্টার। এবার ওই রাস্তা দিয়ে সোজা চলে আসবো, তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে লাইন দিয়ে অটো দাঁড়িয়ে রয়েছে। অটো ভাড়া হচ্ছে এক একজনের 10 টাকা করে। আপনারা যখন অটো করে আসবেন আপনাদের নামাবে হচ্ছে এই জায়গাটা। অটোতে কিন্তু 15 মিনিটের সময় লাগলো। এই দিকে আমরা যাব হচ্ছে এই দিকটাতে, আর তার পাশেই রয়েছে গঙ্গার ঘাটটা। গঙ্গার ঘাটে নেমে আপনাদেরকে এখন দেখালাম না, আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এসেই যেই অটো স্ট্যান্ডটা তার পাশে কিন্তু আমার এই মন্দিরটা চোখে পড়লো, যেটা কিন্তু আমি আমার ক্যামেরা বন্দি করে নিলাম ও আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কত সুন্দর মন্দিরটা। আর এই জায়গাটা যেটা দেখাচ্ছি, এই জায়গাটা কিন্তু দণ্ড মহোৎসব তলা। এই জায়গাটা দেখুন, চিরাদধি উৎসব যখন হয় এইখানে কিন্তু ভিড় চোখে দেখার মতো। আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখন যেই জায়গাটা ফাঁকা এত লাগছে তখন কতটাই ভিড় হয়। এরপরে আমরা কিন্তু চলে আসলাম ইসকন মন্দিরের মূল গেটের সামনে। আর এটা হচ্ছে গোবিন্দা রেস্টুরেন্টটা, যেটা কিন্তু এই ইসকন মন্দিরের আন্ডারে। তো আমি এখানে যে দুপুরে খাওয়া দাওয়ার যে চার্টটা সেটা আমি দেখে দিচ্ছি কত করে পড়তে পারে। আমি কিন্তু এখন আছি হচ্ছে ইসকন মন্দিরের সামনে। যাবো কিন্তু আর একটা নতুন জায়গায়, যেটা কিন্তু আমার এই যে পেছনে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা থেকে কিন্তু আমি যাব, তো আপনাদেরকে পুরো দেখাচ্ছি। আমরা কিন্তু এখন যাব হচ্ছে রাঘব ভবনের দিকে। আর দেখুন ইসকন মন্দিরের এদিকে অ্যারো দেওয়া আছে, এদিকে হচ্ছে ইসকন মন্দির আর এদিকে হচ্ছে রাঘব ভবন, যেটা অ্যারো দেওয়া আছে। এই যে এই ইসকন মন্দিরের যে গেটটা হচ্ছে এটা, তার পাশেই আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে রাঘব ভবনের। যখন আপনারা যাবেন রাস্তার কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে ছোট ছোট সাইনবোর্ডের মাধ্যমে দেখানো রয়েছে কোন দিকে। বেশি দূর না, 1 মিনিট কি 2 মিনিট হাঁটলেই আপনারা রাঘব ভবন চলে যেতে পারবেন। তো আমরা এখন চলে এসেছি রাঘব ভবনের মূল যে তোরণটা রয়েছে সেই মূল তোরণের সামনে। আর এখানে আপনারা নিয়মাবলী দেখে নিতে পারবেন। আর এখানে যখন আপনারা আসবেন জুতোটা কিন্তু একদম সাইডে খোলা জায়গা আছে, ওখানে খুলে রাখবেন। আমি আপনাদের মন্দিরের চারিদিকটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের কি বুঝতে একটু অসুবিধা হবে না। দেখুন কত সুন্দর লাগছে দেখুন।
আমি এতক্ষণ আপনাদের দেখালাম হচ্ছে রাঘব ভবনের সম্পূর্ণটা। আর এবার আমি আপনাদের অফিস ঘরটাও দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে কিন্তু আপনারা এখানে কিন্তু দুপুরে অন্নভোগেরও ব্যবস্থা আছে। এখান থেকে আপনারা 70 টাকার বিনিময়ে কুপনও কাটতে পারবেন। তো আজকে যেহেতু একাদশী আমার জানা ছিল না, এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, যেটা আপনারা কুপন কেটে 70 টাকার বিনিময়ে খেতে পারবেন। কিন্তু আজকে যেহেতু একাদশী হওয়ার কারণে আমি যে দুখানা মন্দিরে গেছিলাম, দুটো মন্দিরে একটা মন্দিরেও কিন্তু আজকে ভোগ প্রসাদ মানে হলো না। কারণ এর সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এই যে এখানে এই যে এটা হচ্ছে অটো স্ট্যান্ড। দাদা অটো ভাড়া কত এখান থেকে স্টেশন পর্যন্ত? 10 টাকা করে ভাড়া। আর স্টেশন থেকে এখানে আসতেও তো 10 টাকা ভাড়া, এক একজনের ভাড়া 10 টাকা করে। এই যে এই সাইডটা থেকেই যেতে হবে।